থাকে, কিন্তু এই প্রকৃতির মাঝখানে কলঙ্ক ছিল না, কলঙ্ক করেছে। হঠাৎ করে উনি এসে হোটেলের ধারে, দুপুরবেলা তো খিদে পেয়েছে, তাই খাওয়ারের খোঁজ করছিলেন, তাই ওনাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। এখান থেকে এই পাশটা পুরো বালি আর এই দিকটা পুরো কাদা। আপনি দুদিকে পুরো সবুজ ধান ক্ষেত আর রাস্তার দুদিকে সোনাঝুরি গাছের। পেটাই পরোটা এখনো ভাজা চলছে, তাই লাচ্ছা পরোটাটা সার্ভ করে দিয়েছে। শহরের কোলাহল ও যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু শান্তি আর প্রকৃতির কাছাকাছি যেতে মন চাইলে আদর্শ গন্তব্য হতে পারে লালগঞ্জ, যেখানে আপনি একদিনের ছুটি পেলে দিনের দিনই ঘুরে আসতে পারেন, অথবা গিয়ে একটা রাত কাটাতেও পারেন। লালগঞ্জ হল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, যেখানে গেলে আপনি দেখতে পাবেন নির্জন শান্ত প্রকৃতি আর সুন্দর নরম সাদা বালির সমুদ্র সৈকত, তার সঙ্গে লাল কাঁকড়ার খেলা, যেখানে নেই কোনো শহুরে জীবনের ব্যস্ততা, নেই কোনো কোলাহল, চারিদিকে যেন শুধুই শান্তি বিরাজ করছে। আপনি যদি কলকাতা থেকে যাত্রা শুরু করেন, তাহলে আপনাকে প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে ধরতে হবে নামখানা লোকাল, যেখানে সময় লাগে প্রায় 3 ঘন্টা 15 মিনিট। নামখানা স্টেশন থেকে লালগঞ্জ পৌঁছতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের বেশি। নামখানা স্টেশন থেকে লালগঞ্জ যাওয়ার জন্য প্রথমে আপনাকে পৌঁছতে হবে 10 মাইল বাজার। এই পর্যন্ত যেতে গেলে আপনি বাস, টোটো, অটো সব কিছুরই অপশান পাবেন। 10 মাইল বাজার থেকে লালগঞ্জের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। টোটো গাড়িতে যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো। গ্রামের সরু রাস্তা ঠিক সেই কারণে। তাছাড়াও আপনি যদি মনে করেন নামখানা স্টেশন থেকে লালগঞ্জ পর্যন্ত পুরোটাই একটা টোটো রিজার্ভ করে যাবেন, তাও যেতে পারেন। নামখানা থেকে আপনি যদি টোটো রিজার্ভ করে যান, সেক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। যদি কেউ মনে করেন যে সড়ক পথে যাবেন, তাহলে ধর্মতলা থেকে বকখালি যাওয়ার টানা বাস পাওয়া যায়। সেই বাসে এসে 10 মাইল বাজারে নামলেই আপনি ওখান থেকে লালগঞ্জ যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। আজ রবিবার, ছুটির দিন, তাই সকালবেলা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি কাছে পিঠে একটু ঘোরার জন্য। আর আপনারা কলকাতা থেকে আসলে কিভাবে সময় কাটাবেন, থাকা খাওয়া সব কিছু ভ্রমণ বৃত্তান্ত আমি দিয়ে দেবো। চলুন এখন রওনা দিই, গাড়িও এসে গেছে, গাড়িতে উঠে। সকালবেলা বাড়ি থেকে আমরা স্নান সেরে বেরিয়েছি, এখনো টিফিন কিছু করাও হয়নি। রাস্তার মধ্যেই কিছু টিফিন সারতে হবে। সকালবেলা খুব একটা রোদ নেই, বেশ মেঘযুক্ত আকাশ, মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে। আর চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে পুরো সবুজ। ধান গাছগুলো রোয়া হয়ে গেছে, এখন ভাদ্র মাসের প্রায় মাঝামাঝি। গাছগুলো বেশ অনেকটা করে বড়ও হয়ে গেছে, দেখতে তাই ভালো লাগছে। আমার বাড়ি থেকে লালগঞ্জ প্রায় 40 কিলোমিটার। এইমাত্র আমরা নামখানা ব্রিজের ওপর থেকে যাচ্ছি। ব্রিজের ওপরে ওঠা মাত্র আকাশটা যেন কিভাবে মেঘে ঢেকে গেল, আর চারিদিকটা খুবই সুন্দর, খোলা আকাশ, আর যতদূর দেখা যায় পুরো নারকেল গাছের মাথাগুলো অনেকটা কেরালার মতো ফিলিংস হচ্ছে। নামখানা হয়ে বকখালি যাওয়ার পথেই পড়ে এই হাতানিয়া ধোয়ানিয়া নদীর ওপরে এই ব্রিজ। এই ব্রিজের ওপরে আপনি যখন দাঁড়াবেন, 360 ডিগ্রি তাকালে মনে হবে যেন নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন। জলের উপরে ভেসে থাকা অনেক ট্রলার, সঙ্গে 2-1টি জাহাজেরও দেখা মেলে। গঙ্গাসাগর যেতে হলে এই ফেরিঘাট থেকে লঞ্চের ব্যবস্থা আছে। এখন বাজে সকাল 9টা 20।
বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:20-তে, প্রায় ঘন্টাখানেক সময় লাগলো নামখানা ব্রিজের ওপরে পৌঁছতে। আকাশের ওয়েদারটা দুর্দান্ত, আর ব্রিজের ওপরে এখন দাঁড়িয়ে আছি। এইমাত্র একটা জাহাজ গেল নদীর ওপর দিয়ে। ডান দিক বাঁ দিক দুদিকেই তাকালে দেখবেন যে পুরো দূর থেকে অনেকটাই কেরালার মতো দৃশ্য লাগে। নারকেল গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর বয়ে চলেছে নদী। নদীর উপরে অনেক ট্রলার আছে, ভেসে আছে। আমি দাঁড়িয়ে আছি বকখালি যাওয়ার দিকে মুখ করে। ডান দিকেই রয়েছে গঙ্গাসাগর থেকে ফেরার যে রাস্তা, সেই নদী দিয়ে আপনি ফিরবেন। ওই যে ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, সেই লঞ্চে করে। এখান থেকে লালগঞ্জ পৌঁছতে আমাদের হয়তো আর ঘন্টাখানেক সময় লাগবে। সকালের টিফিন এখনও করা হয়নি। রাস্তায় দেখি যদি কিছু পাই তাহলে খাওয়াটা সারবো। আর ঘুরতে বেরিয়ে খাওয়ার কথা আমাদের ঠিক মনেও থাকে না, তাই ভুলেও যাই। চলুন এবার গাড়ি থেকে উঠে পড়ি, এগিয়ে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। খাবারের সন্ধান পেয়ে গেছি। এই হোটেলটাতে এখন আমরা টিফিনটা সারবো। চলুন গিয়ে খাওয়াটা খেয়ে তারপরে আবার এগোনো যাবে। সকালে এখানে সব রকম টিফিনই পাওয়া যায়, সঙ্গে দুপুর এবং রাতের খাবার। আমরা টিফিনের জন্য অর্ডার দিয়েছি পরোটা, পেটাই পরোটা, আর আমার মেয়ে খাচ্ছে লাচ্চা পরোটা। আর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে এখন পেটাই পরোটা সবে বেলা চলছে, গরম গরম ভাজা হলে সার্ভ করা হবে। পেটাই পরোটা এখনও ভাজা চলছে, তাই লাচ্চা পরোটাটা সার্ভ করে দিয়েছে। ওটা হয়ে গেলে তারপর আমাদেরকে সার্ভ করবে। নামখানা ব্রিজটা পেরিয়ে আসার পরে একদম ডান হাতেই পড়বে এই হোটেল। এখানে আমাদের সকালের টিফিন হয়েই গেল। এরপর আমরা এগিয়ে যাব লালগঞ্জের দিকে। এখন বাজে সকাল 10টা, রোদটাও ভালোই উঠেছে, পুরো চাইতে 10:30 বেজেই গেল। গাড়ি নড়ছে বলে গাড়ি দাঁড়িয়ে জল খাচ্ছে। এখন বেশি করে না, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নেই, তাই টিফিন করে সঙ্গে সঙ্গে জল খাইনি আমার মেয়ে, এখন জলটা খাচ্ছে। 10 মাইল বাজার থেকে মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য ডান দিকের এই রাস্তা দিয়ে পৌঁছতে হবে আপনাকে ফেরিঘাট। আর একটুখানি গিয়েই বাঁদিকে ঢুকে যাব আমরা লালগঞ্জ যাওয়ার জন্য। 10 মাইল বাজার থেকে ডান দিকে রাস্তা চলে গেছে মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য। আর সেখান থেকে একটুখানি চলে আসলে বাম দিকেই পড়বে। মানে আপনি ধরুন নামখানা স্টেশন থেকে যখন বকখালি রোড ধরে আসবেন, বাম দিকে আর একটু এসেই ঢুকলে ভেতরে লালগঞ্জ যাওয়ার রাস্তা। মেন রোড থেকে ভেতরে 4 কিলোমিটার, যেতে সময় লাগবে মিনিট 25-এর মতো। রাস্তার অবস্থা মোটামুটি ভালো, মানে বাম্পার আছে, পিচগুলো উঠে গেছে, খালাখন্দ হয়ে গেছে। টোটো গাড়িতে করে গেলে একটু ভালো মতো ধরে না বসলে কোমরে টোমরে লাগতে পারে। গাড়ি প্রায় অনেকক্ষণ চলছে, তাই একটুখানি মাঝপথে দাঁড়িয়েছি। পিচ রাস্তার ওপর থেকে যখন মেন রোডে আসছিল গাড়ি, তখন রোদের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল, যখন রোদের ঝলকানি মাঝে মধ্যে আসছে। কিন্তু গ্রামের ভেতরে এই রাস্তার দুই পাশে গাছ, তো তাই যখন যাচ্ছি ছায়া দিয়ে খুব শান্তি লাগছে। ধান গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট পুকুর। আর ধানে ওখানে সার দেওয়া হচ্ছে, দূরে ওই যে একজন সার দিচ্ছেন। 10 মাইল থেকে ভেতরে ঢুকে আমরা অনেকটাই চলে এসেছি। লালগঞ্জ মাত্র বাকি আর 2 কিলোমিটার, যেতে মিনিট 10-এর মতো সময় লাগবে। কিন্তু রাস্তাটা এত সুন্দর না, নেমে আর পারলাম না। দুদিকে পুরো সবুজ ধান ক্ষেত, আর রাস্তার দুদিকে সোনাঝুরি গাছের পরপর সারি। মাঝখান থেকে কালো পিচের রাস্তা চলে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পুরো গাছের ভেতর দিয়ে আমরা চলেছি। এই রাস্তায় একটা আইসক্রিম দোকান কিচ্ছু দেখতে পাইনি। অতি পরিচিত কচুরিপানার দল। এক ঝাঁক কচুরিপানার ওপরে কি সুন্দর বেগুনি রঙের ফুল হয়ে আছে। লালগঞ্জ আর মাত্র 1.5 কিলোমিটার, কিন্তু আমাদের টোটো গাড়ির ড্রাইভার রাকেশ দা ক্লান্ত হয়ে পড়েছে গাড়ি চালিয়ে চালিয়ে। মাত্র 2-2.5 ঘন্টা গাড়ি চালিয়েছে, এর মধ্যে ক্লান্ত হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। এবার মনে হয় গাড়িটা আমাদেরকেই চালিয়ে নিয়ে যেতে হবে।
আর এদিকে আমার মেয়ে বলছে আর যেতে ভালো লাগছে না, এখানে একটা বিছানা টিছানা দিলে সুন্দর হাওয়া লাগছে, তো ওই জলের ধারে মিষ্টি মিষ্টি, তাই এখানে শোবে, একটু রেস্ট নেবে। পিচ রাস্তা থেকে আসার পরে খানিকটা ঢালাই রাস্তা ঢুকতে হবে বাম দিকে, তারপরে আবার ডাবল সোলিং ইটের রাস্তা। এবার রাস্তায় যেতে যেতে দুপাশে দেখছি যে মাটির ধুনাচি আর ভাঁড় শুকনো করতে দিয়েছে কাঁচা বানিয়ে। এখন সেগুলো কিভাবে তৈরি হচ্ছে আমার মেয়ে দেখবে খুব ইচ্ছে, তাই ওকে এখন একটু দেখিয়ে আনতে যাচ্ছি। আগে এই চাকাগুলি হাত দিয়ে ঘোরানো হতো, এখন সব মোটর সিস্টেম হয়ে গেছে। ওই তো হাতের এটা এখানে পড়ে আছে এখনো? হ্যাঁ, আগে সব হাত দিয়ে ঘোরানো হতো। সমাজ হয়েছে একবার হাতে ঘুরেছে। হ্যাঁ, এখন ইলেকট্রিক হয়ে যাওয়ার জন্য মোটরে সব চালানো, কষ্টটাও কম হয়। আগে তখন ইলেকট্রিকের এত সুবিধা ছিল না, তাই মাটির জিনিস তৈরি হতো, ওই যে হাতে ঘোরানো চাকা এক্ষুনি দেখালাম ওইটা দিয়ে। এখন ইলেকট্রিক এসে গেছে, তাই মোটর দিয়ে অনেক কষ্টও কম হয়, এই চাকা দিয়ে বানানো হয়। এখন যেগুলো বানাচ্ছেন উনি লক্ষ্মী গণেশ যে মাটির ওই ঘটের উপরে থাকে মূর্তি করা, সেইগুলো পুজো আসতে যায়, তাই পুজোর জন্য এখন প্রস্তুতি চলছে। ধুনাচি, ঘট, দীপ, দীপাসন এইসব বানানো হচ্ছে। এই মাটিগুলো থেকে নিয়ে আসা হয়, এই যে মাটি দিয়ে কাজ হচ্ছে ওই আমাদের জমির সামনে ওই মাটি শুধু মাটি এটা। মাটির জিনিস তৈরি হতো আগেকার দিনে, সেই পুরনো চাকা হচ্ছে এইটা। এখন আর দরকার হয় না, তাই এখানে সাইডে খড়টার চাপা দিয়ে রাখা হয়েছে। মাটির হাঁড়ি, কলসি থেকে শুরু করে সমস্ত কিছু এই চাকাতেই তৈরি হতো। লালগঞ্জ যাওয়ার রাস্তাঘাট হয়তো শহুরে কংক্রিটের মতো ঝাঁ চকচকে নয়, কিন্তু এখানে প্রকৃতি যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর মানুষের মন। তাই আমার বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি আরও একবার গিয়ে হয়তো এখান থেকে ঘুরে আসব। লালগঞ্জের কাছে আমরা একদম পৌঁছে গেছি। এখানে ভ্যানে দেখতে পাচ্ছি মাছগুলো লোড করা আছে, এগুলো এখানে শুকনো করা হবে বাসে। পরপর দুটো গাড়ি আছে, গাড়িগুলো সরলে তারপর আমরা যেতে পারবো। আমাদের গাড়ি নিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি। তবে আমাকে বলেছিল কোথায় নিয়ে যাচ্ছে, নদী আদৌ আছে কিনা। লালগঞ্জে একদম পৌঁছে গিয়েছি আমরা। আর ওদিকে যে মেশিন ভ্যানে মাছগুলো নিয়ে আসছিল দেখছিলেন, ওই মাছগুলোকে ওখানে শুকনো করা হচ্ছে। আপনাদেরকে দেখাবো একটু পরে। অনেকটা জায়গা জুড়ে মাচা মতো করে, আর এদিকে কিছুজন মাছও ধরছে। সমুদ্রের জলও এখন বেশ ভরা ভরা দেখছি, একদম কাছ পর্যন্ত। আর ঝাউ গাছের এই জঙ্গলের মাঝখান থেকে হাঁটতে ভীষণ ভালো লাগে। প্রচণ্ড রৌদ্রের মধ্যেও ভেতরে কোনো রকম রোদ গায়ে লাগছে না, আর খুব মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। এখানে ঘুরতে আসলে আপনি কি কি দেখবেন, কিংবা এক কথায় কি কি পাবেন? সাদা বালির সুন্দর সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার ঢল, আর ঝাউবনের গোপনীয়তা, যার মাঝখান থেকে হাঁটলে আপনার মনে হবে সমস্ত ক্লান্তি যেন নিমেষে কোথাও উধাও হয়ে গেছে। বঙ্গোপসাগর সমুদ্রের একদম কোলে চলে এসেছি, আর এখানে সাদা বালির সুন্দর বিচ, জাল ফেলে মাছ ধরছে। কি মাছ পড়লো চলুন দেখি গিয়ে। এখানকার স্থানীয় মানুষজন বাড়ির জন্য জাল ফেলছেন। মাছ পড়ুক কিংবা নাই পড়ুক, এই সমুদ্রে এসে জাল ফেলার মজা অন্যরকম।
তাই অধীর আগ্রহে সবাই মিলে অপেক্ষা করছি। এই মাছ ধরে খাওয়ার মজা হয়, সে অল্প অল্প হলে কি হবে। মাছ ধরে ওনারা বাড়ির দিকে ফিরে চললেন। পড়ে রইল ফাঁকা সমুদ্র সৈকত আর সুন্দর ঝাউবন। এখান থেকে আপনি সমুদ্রের দিকে মুখ করে যখন দাঁড়াবেন, আপনার ডান দিকে দেখা দূরের ওই দ্বীপটি হলো কালিস্তান, আর বাম দিকে রয়েছে লথিয়ান আইল্যান্ড। এই মাঝখানে এই জায়গাটার পর থেকে ওই পাশটা পুরো বিচের ধারে কাদা মোটামুটি, সমুদ্রের আপনি যত কাছে আসবেন। আর ঠিক তার এই পাশে এইদিকে যতটা হাঁটবেন পুরোটা বালি, আপনার পায়ে কোনো রকম কাদা লাগবে না। এখন জোয়ার হচ্ছে তাই জলটা পরপর তীরের দিকে এগিয়ে এগিয়ে আসছে, আর পুরো তীর ঘেঁষে ঝাউ গাছের জঙ্গল দেখতে এত সুন্দর লাগছে খোলা আকাশের নিচে। আর আকাশটাও পরপর নীল হতে শুরু করেছে। কিছুদিন পরেই মা আসছেন, দুর্গাপুজো, আমরা উৎসবের আনন্দে সবাই মেতে উঠব। এই জায়গাটার পর থেকে মানে এতটা এখান থেকে এই পাশটা পুরো বালি আর এই দিকটা পুরো কাদা। আপনি যতটা এইদিকে ডান দিক বরাবর হাঁটবেন পুরোটাই কাদা পাবেন, পায়ে চিপচিপ করবে, স্লিপ করবে। আর বাম দিক বরাবর এদিকে বালি, কোনো রকম স্লিপ করার চিন্তা নেই, হাঁটতেও ভালো লাগবে। প্রকৃতির কি মহিমা ভাবতে গেলে অবাক লাগে। একই সমুদ্রের ধারে সমুদ্র সৈকতে কিছুটা দূরের মধ্যে একদিকে কাদা আর একদিকে বালি, নিজের নিজের মতোই তৈরি করে নেয় প্রকৃতি, যেখানে মানুষের কিচ্ছু করার নেই। তাই এই প্রকৃতি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য চেষ্টা আমাদেরই করা উচিত। দূষণ কমাতে হবে। সে সমুদ্রের ধারে আসলে ঝিনুক কুড়াতে ব্যস্ত, আমার হাতে এইগুলো দিয়ে গেছে। এইগুলো কিতকিত খেলবে এইগুলো দিয়ে। সমুদ্রের ঢেউয়ে পুরো দেখুন প্লেন হয়ে গেছে চারিদিকটা। বাড়িতে গিয়ে কিতকিত খেলবে, যেগুলো সেই ছক কেটে কেটে খেলা হয়। কি হলো? সমুদ্রের ধারটা এখানে বকখালিতে আপনারা যান, হেনরি আইল্যান্ড আছে কাছাকাছি ঘোরার জন্য, ফ্রেজারগঞ্জ রয়েছে, মৌসুমী আইল্যান্ডেও আপনাদেরকে নিয়ে একদিন যাব আমি। আর এখানে লালগঞ্জের এই সমুদ্র সৈকতটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি, ফাঁকা। সমুদ্রের সঙ্গে বসে একান্তে আপনি যতক্ষণ খুশি সময় কাটান, কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগবে। আর বিশেষ করে তো এই সমুদ্রের ধার দিয়ে হাঁটতে, এখানে থাকার জন্য দুটো রিসর্টও রয়েছে। যাওয়ার সময় আমি আপনাদেরকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে যাব, কন্ট্যাক্ট নাম্বার দিয়েও রাখবো, যাতে আপনারা আসলে এখানে একটা দিন ছুটিতে অবশ্যই কাটাতে পারেন। আমার বাড়ি এখান থেকে কাছাকাছি, তাই আমি আর থাকবো না, সারাদিন ঘুরে চলে যাব এখান থেকে। সমুদ্রের সৈকতের ধারে একদম কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন। পুরো চরটা যত দূর থেকে আপনি তাকাবেন এই আলপনাগুলো আপনার চোখে পড়বে। কারা দিয়েছে আলপনাগুলো জানি না, আমিও খুঁজছি উত্তর। যারা আলপনা দিয়েছে তাদের এর জন্য কিছু শিখতে লাগেনি, না শিখেই তারা ঘুরে বেড়িয়ে নিজের মতো মাটি বের করে আলপনা তৈরি করেছে। সেগুলো হচ্ছে লাল কাঁকড়া। এই বিচের ধারে পুরো ভর্তি হয়ে থাকে, এই মুহূর্তে নেই, সব এই গর্তের ভিতরে ঢুকে আছে। ওই যে গর্ত, ওখানে একটা, এইখানে একটা, পরপর এই যে গর্তগুলো রয়েছে না, ওই গর্তের ভিতরে ওদের বাড়ি। ওরা যখন বেরিয়েছিল তখন এই ডিজাইনগুলো করে দিয়ে ভেতরে আবার ঢুকে গেছে। সমুদ্র সৈকতের একদম ধার ঘেঁষে যত দূর আপনার চোখ যায় ততটাই চলে গেছে এই সবুজ ভ্যালি। যদি রোদের মধ্যে একটু কষ্ট হয় তাহলে ছাওয়াতে এই ঝাউ জঙ্গলের ভেতরে ঢুকে বসবেন, ভালো লাগবে, একটু হাওয়া খাবেন, একটু জিরিয়ে নেবেন, তারপরে আবার সমুদ্রের ধারে গিয়ে একটু ঘুরবেন। ভীষণ ভালো জায়গা, একদিনের পিকনিক করার জন্য একদম আদর্শ। শীতকাল হলে তো কোনো কথাই নেই। চাঁদেও কলঙ্ক থাকে, কিন্তু এই প্রকৃতির মাঝখানে কলঙ্ক ছিল না, কলঙ্ক করেছে কেউ ঘুরতে এসে। ওই রকম দেখুন এখানে পুরো
কাঁচের বোতল ভেঙে পুরোটাতে ছড়িয়ে রেখেছে। মা সাবধানে আয় বাবা, লেগে যাবে। এত সুন্দর প্রকৃতির মাঝখানে জানি না কাদের ইচ্ছে করে এরকমভাবে নষ্ট করতে, খুবই কষ্ট লাগে। ঠিক এইরকম মানুষের কারণেই প্রকৃতি পরপর ধ্বংসের দিকে যত এগিয়ে যাবে, নষ্ট হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের এই সুন্দর প্রকৃতি। অনেক সুন্দর সুন্দর জায়গার ঘোরা থেকে আমরা বঞ্চিত। জানি না ওনারা কবে বুঝবেন আর এইগুলোকে না করে ঠিকঠাক জায়গায় ডাস্টবিনে ফেলবেন। এইখানে এসে কারা পিকনিক করেছিল, মাটির মধ্যে গর্ত কেটে চারিদিকে ইট দিয়ে রান্না করেছিল, তার প্রমাণ এখনও দেখা যাচ্ছে। চারিদিকে তো বোতলগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, আপনারা দেখতেই পেলেন। কষ্ট লাগে যখন ঘুরতে যাই এরকম প্রকৃতিকে নষ্ট করলে, মনের যে ব্যথা সেটা কাউকে হয়তো বোঝানো যায় না, কেবলমাত্র আমার প্রকৃতি বোঝে আর আমি ফিলিংস করি। সব মানুষ যদি এরকমভাবে ফিলিংসটা করতো তাহলে আজকে হয়তো আমাদেরকে এই দুঃখের দিনগুলো দেখতে হতো না, আজকে জলবায়ুর পরিবর্তন ঘটতো না, আজকে এত দূষণের জন্য প্রকৃতির যে ক্ষতি হচ্ছে, ভারসাম্য নষ্ট হচ্ছে, সেগুলো কিছুই হতো না। আমরা আরও অনেক 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 ভালোভাবে বাঁচতে পারতাম। অনেক দিনের ইচ্ছে মেয়েকে নিয়ে এই প্রকৃতি একদম কোলে জঙ্গলের মধ্যে গান বাজনা করবে, তাই বাড়ি থেকে সব স্ট্যান্ড কিবোর্ড বয়ে নিয়ে আসা হয়েছে, ব্যাটারিও, সেগুলো এখন ফিটিংস করা চলছে, হয়ে গেলে শুরু হবে। অন করব, এটা অন করি। লাগে না, তাই কিবোর্ডটা বাড়ি থেকে সঙ্গে করে বয়ে নিয়ে এসেছি, ব্যাটারিও আনা হয়েছে, সব কিছু সেটিং করে দিয়েছি। সময় কোত্থেকে কেটে গেছে বুঝতেই পারিনি, এখন বাজে 1:20। এতক্ষণ ঝাউ জঙ্গলের ভেতরে গান বাজনা চলছিল, এবারে সমুদ্রের ধারে নিয়ে এসেছি। বেশ ছায়া মতো এখানে, ঝাউ গাছগুলোর একদম কোলে, জোয়ারের জলও বেশ খানিকটা ওপরে উঠে এলো। এখানে দু একটা গান বাজনা হবে, আর একটু হলে তারপর আমরা এখান থেকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা নাগাদ গান বাজনা হয়েছে, কিন্তু ইউটিউবে সব গান বাজনাগুলো দেওয়া যায় না, কারণ জানেন যে কপিরাইটের ঝামেলা থাকে। সেই কারণে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক পেজে এসে দেখতে পারেন, হ্যাপি উইথ সুমন সুমিতা। আবার প্লাস্টিকটা নিয়ে বেরিয়েছে, মনে হয় ঝিনুক কুড়োবে। আর ওইদিকে মাছ শুকনো হচ্ছে, ওখান থেকে একটু ঘুরেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। প্রায় 1:30টার বেশি হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া এখনও আমাদের হয়নি কিছু। সেই সকালে যা টিফিন করেছিলাম 10টার দিকে, ওই। আমরা যখন ঝাউ জঙ্গলের ভেতরে ছিলাম, জোয়ারের জল এই এতটা পর্যন্ত উঠেছিল, এই যে দাগ হয়ে আছে। এবারে বেশ খানিকটা নিচে নেমে গেছে, ভাটা হচ্ছে।
দূরে ওই ট্রলারগুলো মাছ ধরছে, ওই যে দেখা যাচ্ছে। আর এই বাম দিকে হচ্ছে এটা লুথিয়ান আইল্যান্ড। এখান থেকে নৌকোতে করে একটা ঘোরানোর ব্যবস্থাও আছে। মাছগুলো শুকনো করতে সময় লাগবে কদিন? আজকে মেনে দিলে কালকে শুকাবে। একদিনেই হয়ে যাবে? একদিনে একটু ইয়ে হবে, তারা অন্য জায়গায় যাবে, দুদিনে একেবারে। মালার মতো সুন্দর করে গাডার মেরে বমলা মাছগুলোকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এগুলো শুকনো হতে খুব বেশি হলে 2 দিন লাগবে বলছেন ওনারা। পরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে এই কাজকর্মই চলছে। শীতকালে বেশি হয়। এখানে এই মাছা মতো করে যে মাছগুলো শুকনো করা হচ্ছে, এগুলোর মধ্যে ছোট পমফ্রেট মাছের বাচ্চা আছে, খয়রা মাছ আছে, পাতা মাছ আছে, বিভিন্ন রকম এইরকম সাইজের মাছগুলো দেখুন পর পর মাচার মতো করে মিলে রাখা আছে। এবার শুকিয়ে গেলে ওখান থেকে তুলে বস্তায় বন্দি করে চলে যাবে মার্কেটে বিক্রির জন্য। এই কাঁচা মাছগুলো শুকনো হতে কদিন সময় লাগবে? এই মাছটা 6 থেকে 7 দিন লাগবে রেডি হতে। এইটা হ্যাঁ, যদি স্বাভাবিক ওয়েদার থাকে। আর ওটা 3 দিনে হয়ে যাবে। ও, এইটা বেশ সময় লাগে। রাত্রিবেলা কি এগুলো ট্রিপল চাপা দিয়ে দেওয়া হয়? এই ট্রিপল রেডি করা আছে সব। রাত্রিবেলা বৃষ্টি আসলে চাপা দিতে হবে। আর ওই রেলিং এর মাছগুলো তখন কি করা হয়? ওগুলো থাকে ওইরকম, আর কিছু করার আছে ওটা। অত ভাড়ায় কিছু করা নেই। দেখতে সুন্দর লাগছে বেশ। এখন বাজে দুপুর 2টো। লালগঞ্জ থেকে আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর ঠিক এমন সময় ডান দিকের পেছনের চাকাটা লিক হয়েছে, তাই জন্য আমি সিটটা চেঞ্জ করলাম। কিন্তু বাড়ি পর্যন্ত কি করে যাব দেখছি। চাকা পাল্টাবে? পাল্টাবো ওইদিকে গিয়ে, আর একটু কমুক। যেতে পারবো যদি না। দোকান পাই তাহলে হাওয়া দিয়ে নেবো। সমুদ্র সৈকতের একদম কাছেই রয়েছে এই দুটি রিসর্ট পরপর, অ্যান্টেলিয়া ট্রাভেলার্স ক্যাম্প আর ঘরে বাইরে। তবে দেখলাম যে এই ক্যাম্পটি বন্ধ, ঘরে বাইরে রিসর্টটি খোলা ছিল। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানে থাকা খাওয়া সব কিছুরই বন্দোবস্ত রয়েছে। চাইলে আপনারা শীতকালে টেন্টে এসেও রাত কাটাতে পারেন। রাস্তার পাশে একটা টিউবওয়েল দেখতে পেয়েছি, জল নিয়ে এসেছিলাম, বোতলগুলো সব খালি হয়ে গেছে, এবার ভরে নিই একটু। গাছের ছাওয়ার নিচে এই টিউবওয়েলটা, এই ডাইরেক্ট টিউবওয়েল থেকে জল নিয়ে খাওয়ার শান্তি আলাদা এই রোদের মধ্যে। দশ মাইলের বাজারে আমরা মেন রোডে উঠে পড়েছি। 10 মাইল বাজারে সবে ফেলে এলাম। আমরা যে হোটেলে আসার সময় টিফিন করেছিলাম সেখানেই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে বাড়ি চলে যাব। এখন বাজে 3:13। আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। চলুন ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দেব। একটা মাছ আর একটা সবজি ভাত নিয়েছি। আমি নিয়েছি সবজি ভাত, আর ওর বাবা খাচ্ছে মাছ ভাত, আমার মেয়ে খাচ্ছে বিরিয়ানি। না, ওই প্লেটে খেতে পারবে না, অসুবিধা হবে। সবেমাত্র হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া সেরে উঠেছি। এমন সময় রাস্তার ধার থেকে একজন পাগল হেঁটে হেঁটে আসছিলেন। এসেই হোটেলের ধারে দাঁড়িয়ে খাবারের জন্য বলতে থাকেন। তখন দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল। তারপরে দেখলাম আমার হাজবেন্ড তার জন্য ভাত নিয়ে এগিয়ে চলেছে, এক ধারে বসিয়ে খাওয়ানোর জন্য। একজন মানুষের ক্ষুধার্ত অবস্থায় যে কি কষ্ট হতে পারে তার প্রত্যক্ষ জলজান্ত প্রমাণ হয়তো আমরা প্রত্যেকে। আমাদের খাওয়া দাওয়ার পরে যখন আমি গাড়িতে বসে আছি, হঠাৎ করে উনি এসে হোটেলের ধারে, দুপুরবেলা তো খিদে পেয়েছে তাই খাবারের খোঁজ করছিলেন। তাই ওনাকে একটু খাওয়ানোর চেষ্টা করছি। জানি না ওনার পেট ভরবে কিনা, কিন্তু আমাদের মনটা যে ভরছে তাতেই শান্তি।
ওই জন্য বসিয়ে খাওয়াচ্ছ? হ্যাঁ, মানে ওরা তো ওদের খেয়ালে থাকে না, মানে কি মনে হয়, এমনও মনে হতে পারে খেতে খেতে উঠে চলে যায়। ওরা খাইয়ে সেটাই, হ্যাঁ। বুঝবে? ভাড়া কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওরা আরো খেতে পারে, আর একটু খেলে ভাত দেবো। বলছে বলছে ভাত লাগবে লাগবে বলছে, কিন্তু খেয়ে নি, খাওয়া হয়ে গেলে হ্যাঁ, যদি লাগে হ্যাঁ, ভাত তরকারি আবার। খাও খাও, আর চটকা দেবে না, কেন কেন, থাক থাক, আর চটকাতে লাগবে না, কেন? হ্যাঁ, খিদে পেয়েছে না, খিদের কষ্টটা অন্য। বাড়ি কোথায় আর মনে থাকে? তাহলে তো বাড়িতেই থাকতো। ভাত একটু দাও। আটাগুলো বেছে বেছে খাবে, ঠিক আছে? খাওয়া শেষ হলে তারপরে আমি যাবো। হ্যাঁ, আর একটু ভাত খাবে বলে ডাল রেখে দিয়েছে, যদিও ভাতের সঙ্গে আরো তরকারি ডাল নিয়ে আসছে। এখন বাজে বিকেল 4টে, এইমাত্র ওনাকে খাইয়ে আমরা চলে এলাম। আজকে ঘোরাটা আমাদের খুবই সার্থক হয়েছে। একজনের যে সেবা আমরা করাতে পেরেছি সেটা আমাদের খুবই ভালো ভাগ্য বলে মনে হচ্ছে। আমার কাছে খুব শান্তি লাগছে। উনি খাচ্ছে, যদিও প্রথমবার ভাত তরকারি দেওয়ার পরে খাওয়া হয়ে গেছে, তারপরে আরও একবার দিয়েছি, দিতে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অল্প বাকি আছে। হোটেলের যে আছে যারা স্টাফ, ওনাদেরকে বলে এসেছি যে খাওয়ার পরে প্লেটটা সরিয়ে দিতে ওখান থেকে, তা ওনারা বললেন ঠিক আছে বলে এইমাত্র আমরা গাড়ি ছেড়ে ওখান থেকে বেরিয়ে এলাম। দেখে মনে হচ্ছে সত্যি কতদিন পেট ভরে খাইনি, কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই। ওনাকে তো আর কালকে আমি পাবো না, আজকে এখানে দেখা হয়েছে তাই একটু সেবা করাতে পারলাম। পরবর্তী দিন জানি না আর কারোর সঙ্গে দেখা হবে কিনা, কিংবা এইভাবে সেবা করানোর সুযোগ পাবো কিনা। এইসব কাজকর্ম আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগার, আর আমি তো খুবই ভালোবাসি। ভগবানের কাছে একটাই কামনা করি যেন আমাদের ভাগ্যে এরকম সুযোগ আরও মেলে, কিছু মানুষের এরকম সেবা আমরা করাতে পারি। মানুষ জন্ম হয়েছে, আজ আছি কাল নাও থাকতে পারি, কিছু এই কর্ম করে যেতে পারলে খুব শান্তি পাবো। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন। বেশি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ।